আসসালামু আলাইকুম। আহ, আজকে তৎপুরুষের বাকি নিয়মটা শিখবো, অর্থাৎ কালকে আমরা তোমার ষষ্ঠী তৎপুরুষ পর্যন্ত শিখছিলাম। আজকে আমরা সপ্তমী তৎপুরুষ থেকে স্টার্ট করব। তার আগে এটা একটু মাথায় ঢুকে নাও যে তোমার তৎপুরুষ সমাজটা কাকে বলে। আবারও বলি যে তোমার পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলা হয় কি আমার তৎপুরুষ সমাস। ঠিক আছে, তা দেখো এখন আমাদের 6 নাম্বারটা হবে কি আমার সপ্তমী তৎপুরুষ, 5 নাম্বারে ছিল কি আমার ষষ্ঠী তৎপুরুষ। ঠিক আছে, সো 5 নাম্বারে 6 নাম্বারে দেখো, 6 নাম্বার হলো আমার কি সপ্তমী সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ তাহলে কি হবে দেখো, যে পূর্বপদের বিভক্তি এ অন্তস্থ অ এতে লোপ পাবে। অর্থাৎ কি পূর্বপদের বিভক্তি কি হবে, এ অন্তঃসি অ তে এতে, এগুলো কিভাবে আমার লোপ পাবে, সেটা হবে কি আমার সপ্তমী তৎপুরুষ। সেটা কি হবে আমার সপ্তমী তৎপুরুষ। যেমন মানে অকালে যে পাকে, অকালে পক্ষ, তাহলে কি হবে দেখো তো এখানে অকালে পক্ষ, তাহলে কি এখানে আমার এটা আছে না, এটা তাহলে কি আমার সপ্তমী তৎপুরুষ, তাহলে কি হবে অকাল পক্ষ। অকাল পক্ষ। আবার ধরো দানে বীর, যেমন দেওয়া যায় দানে বীর, তাহলে কি হবে ভাই, তাহলে এটা হবে কি আমার দানবীর। দানে বীর, তাহলে কি হবে এটা আমার দানবীর। এইভাবে যে কোনো উদাহরণ আমরা এমসিকিউতে আসলে আনসার করতে পারবো। অর্থাৎ কি পূর্বপদের বিভক্তি কি হবে, এ অন্তঃসীয় তে এতে, এগুলো থাকলে কি হবে পূর্বপদের বিভক্তি লোপ পাবে। অর্থাৎ এটা হবে কি আমার সপ্তমী তৎপুরুষ বা অধিকরণ তৎপুরুষ। ঠিক আছে, এখন আসো 7 নাম্বারে। এটা হলো নয় তৎপুরুষ। এই নয় তৎপুরুষ শব্দের অর্থ এটা মাথায় রাখবা। নয় শব্দের অর্থ কি না, নয় শব্দের অর্থ কি না, অর্থাৎ কি এই শব্দের অর্থ কি, অর্থ হলো এর অর্থ হলো কি আমার না। তোমরা একটু লিখে নাও যে পূর্বপদে না বাচক অব্যয়, অর্থাৎ কি কি থাকতে পারে, যেমন ধরো নয়, না, অ, অন, তারপর আ, গড়, এগুলো থাকলে হয়তোবা তোমার কি হবে, এটা কি হবে তোমার নয় তৎপুরুষ হবে। আরো কিছু আছে, অর্থাৎ ন নি বে, এগুলো হয়তোবা আছে তোমার ন নি বে। ঠিক আছে, এই কয়েকটা যদি শব্দ থাকে পূর্বপদে, তাহলে সেটা কি হবে আমার তৎপুরুষ, নয় তৎপুরুষ হবে। যেমন দেখো এখন একটা উদাহরণ দেই, যে ধরো এখানে পূর্বপদে কি থাকবে, পূর্বপদে নামবাচক থাকবে, অর্থাৎ নয়, না, নেই, অন এবং গড়, ন নি বে, এগুলো তাহলে কি হবে আমার নয় তৎপুরুষ হবে। ধরো যেমন উদাহরণ দেওয়া যাক, নয় কাতর, তাহলে কি হবে, এটা দেওয়া যায় কি আমার অকাতর। এখন এটা একটু মাথায় লিখে রাখো যে তোমার স্বরবর্ণের পূর্বে, এটাকে লিখে দেই, তোমার স্বরবর্ণের পূর্বে অন বসবে, এবং কি ব্যঞ্জন বর্ণের পূর্বে কি বসবে, অ বসবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা যে স্বরবর্ণের পূর্বে কি বসবে, অন বসবে, এবং কি ব্যঞ্জন বর্ণের পূর্বে কি বসবে, অ বসবে। এখানে দেখো আমি কি লিখছি, যে নয় কাতর, অর্থাৎ কি অকাতর। এখন এখানে দেখো পূর্বে, তাহলে এটা কি দন্তের নটা কি আমার ব্যঞ্জন বর্ণ না, দন্তের নটা আমার ব্যঞ্জন বর্ণ না,
অর্থাৎ এই ব্যঞ্জন বর্ণের কারণে কি বলছে, অ বসছে, নয়ের পরিবর্তে কি বসছে, অ বসছে, অর্থাৎ কি এটা আমার অকাতর, কাতর থাকলে অকাতর, ঠিক আছে। এভাবে স্বরবর্ণের ক্ষেত্রেও বসবে। ওকে, এখন আসো 8 নম্বরে। সো এখন আসো 8 নাম্বার, উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। তাহলে দেখো দেখো যে কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে কি বলা হয়, উপপদ তৎপুরুষ বলা হয়, উপপদ তৎপুরুষ বলা হয়। যেমন একটা উদাহরণ ধরো, যেমন মাছ ধরে যে, তাহলে এটা কি হবে ভাই, যে মাছ ধরা, মাছ ধরা, মাছ ধরে যে, সেটা কি হবে আমার মাছ ধরা। এখন এখানে তোমার এই যে মাছ ধরে, এই মাছ ধরাটা কি হবে আমার উপপদ, উপপদ তৎপুরুষ, এই মাছ ধরাটা কি হবে আমার উপপদ তৎপুরুষ। তাহলে মাছটা হবে আমার কি তোমার উপপদ, আর তোমার ধরাটা হবে তোমার কি কৃদন্ত পদ। অর্থাৎ কি কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, কৃদন্ত পদের সঙ্গে যে উপপদের সমাস হয় তাকে কি বলা হয় আমার তৎপুরুষ সমাস হয়। এখন এই যে ধরেটা ধরা হয়, ধরা হলো কি জন্য, এটা একটা কারণ আছে যে তোমার কৃত প্রত্যয় পড়ছো না, কৃত প্রত্যয়, সেই কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় সাধিত শব্দকে কি বলা হয় কৃদন্ত পদ বলে, কৃদন্ত পদ বলে। তাহলে কি দেখো, কৃত প্রত্যয় সাধিত, কৃত প্রত্যয় সাধিত শব্দ কি বলে কৃদন্ত পদ বলে। এখন এই যে ধরা, ঠিক আছে, এই ধরাটা কি বলা হবে, ধরাটাকে বলা হবে, যেমন ধরো ধরা, তাহলে কি হবে, তাহলে ধর যোগ আ, ধরা, ধর যোগ কি আ। এখানে ধরটা কি আমার ধাতুর সঙ্গে যা প্রত্যয় যুক্ত হয়েছে, ধাতুর সঙ্গে কি যা প্রত্যয় যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমার কি তোমার কৃদন্ত পদ, অর্থাৎ কি ধরা, ধর, ধরা, ধর যোগ আ, এই আটা কি হয়েছে আমার কৃত প্রত্যয় হিসেবে যুক্ত হয়েছে। অর্থাৎ কি দেখো এখানে মাছ ধরে যে, মাছ ধরা, আবার ধরো ধমা ধরে যে, ধামা ধরা। ওকে, এগুলো হলো তোমার উপপদ তৎপুরুষের উদাহরণ। অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ, এটা কিছু লাগে না, এটা জাস্ট খালি একটু মাথায় রাখবা যে ব্যাস বাক্যের বিভক্তি পূর্বপদের লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে কি বলা হয় অলুক তৎপুরুষ সমাস বলা হয়। লিখে দেই, তাহলে কি লিখি দেখো, যে ব্যাস বাক্যের বিভক্তি পূর্বপদের লোপ না পেয়ে, পূর্বপদের লোপ না পেয়ে, পূর্বপদের লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাস হয়, পূর্বপদের লোপ না যে তৎপুরুষ সমাস হয় তাকে কি বলা হয় অলুক তৎপুরুষ বলে। অর্থাৎ ব্যাস বাক্যের বিভক্তি লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে কি বলা হয় তোমার অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন গরুর গাড়ি, তাহলে কি হবে ভাই,
গরুর গাড়ি। দেখছো এখানে কোনো কিছু লোপ পেয়েছে, মানে ব্যাস বাক্যের বিভক্তি পূর্বপদের লোপ না পেয়ে, তাহলে কি বয় বিন্দুর একটা কি আমার বিভক্তি না, বয় বিন্দুরও আমার বিভক্তি না, এটা কি আমার লোপ পেয়েছে? এটা আমার লোপ পাইনি, অর্থাৎ কি লোপ পাইনি, লোপ পাইনি, অর্থাৎ কি লোপ পাইনি, এটা কি লোপ পাইনি, অর্থাৎ মাথায় রাখবা যেখানে বিভক্তি লোপ পায় না সেটা হবে কি আমার অলুক তৎপুরুষ, যেখানে আমার বিভক্তি লোপ পাবে না সেটা হবে কি আমার অলুক তৎপুরুষ। ওকে, সো আজকের থেকে আমাদের এই অলুক তৎপুরুষ সমাসটা শেষ হয়ে গেল। এরপরে আমাদের বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাসটা আছে, এই দুটো শেষ হয়ে গেলে আমাদের সমাসের সব কাহিনী শেষ। এই কয়েকটা লেকচার থেকে যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবা। হয়তোবা আমার সাজেশন গুলো দেখতেছো, আমাদের ক্লাসগুলো দেখতেছো, ইনশাল্লাহ সাজেশন থেকে যে কোনো ইউনিভার্সিটিতেই কিন্তু প্রশ্নগুলো আসবে। আমি যে বাংলা সেকেন্ড পার্ট যে 15টা টপিক দিছি, এই 15টা টপিকের বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।